নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ রবিবার 8 তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। জনসভায় বক্তব্য রাখার সময়ই প্রেসিডেন্ট পদপ্রার্থীকে মাথায় গুলি। চেনা ব্রিজ আসলে মমতার কৃতিত্ব, ভাগ বসাচ্ছেন মোদি, বিস্ফোরক দাবি তৃণমূল সাংসদের। 26-এ তৃণমূলের শেষ লড়াই, কেন বাংলায় বিজেপিকে দরকার বুঝিয়ে দিলেন সুকান্ত। বীরভূম জেলাকে এসপিআইসি হবেন তা ঠিক করবেন অনুব্রত, বিস্ফোরক দিলীপ ঘোষ। বাংলা সহ দেশ জুড়ে বিরাট দাপট করোনার, তথ্য গোপনে ভয়ঙ্কর অভিযোগ রাজ্যের বিরুদ্ধে গর্জে উঠে আসরে শুভেন্দু। ফের উত্তপ্ত মণিপুর, সংঘর্ষ বিরতি বাতিলের দাবি মেইতেইদের, 5 জেলায় বন্ধ ইন্টারনেট। বিজাপুরের জঙ্গলে মাওবাদী বিরোধী অভিযান, নিহত 2 নকশাল, 3 দিনে মৃত 4। অপারেশন সিঁদুরের 1 মাস পূর্তির দিনেই বড় অ্যাকশন সীমান্তে, ভয়ে থরথরিয়ে কাঁপছে পাকিস্তান। স্বামীর দেহ মিলল খাদে, খোঁজ নেই স্ত্রীর। শিলংয়ে হানিমুনে গিয়ে বাংলাদেশে পাচার হয়ে গেলেন তরুণী। এবার আসছি বিস্তারিত খবরে। প্রেসিডেন্ট পদপ্রার্থীকে প্রকাশ্যে গুলি। জনসভায় বক্তব্য রাখার সময়ই মিগুয়েল উরিবেকে গুলি করল দুষ্কৃতীরা। বর্তমান হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কলম্বিয়ার ডানপন্থী বিরোধী সেনেটর তথা আগামী বছরের প্রেসিডেন্ট পদপ্রার্থী। জানা গিয়েছে, শনিবার বেগোটায় একটি জনসভায় বক্তব্য রাখছিলেন মিগুয়েল। আচমকাই পরপর কয়েকটি গুলি চলে। প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, মিগুয়েলকে ধরাধরি করে গাড়িতে তোলার চেষ্টা করছেন কয়েকজন। সাদা গাড়ির হুড বা ছাদ রক্তে লাল হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, মিগুয়েলের ঘাড়ে এবং মাথায় গুলি লেগেছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী বর্তমানে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। কলম্বিয়ার প্রতিটি হাসপাতালে অ্যালার্ট জারি করা হয়েছে। প্রয়োজনে স্থানান্তরিত করা হতে পারে ডানপন্থী নেতাকে। অন্যদিকে সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত নাবালক। সম্ভবত পিছন থেকে গুলি চালিয়েছিল অভিযুক্ত। সরকার এবং বিরোধী দুই পক্ষের তরফেই এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। সদ্য শুক্রবার বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চেনা ব্রিজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিকে যেমন চেনা ব্রিজের উপরে জাতীয় পতাকা হাতে মোদির হেঁটে যাওয়ার ছবি ভিডিও ভাইরাল হচ্ছে, তেমনি আবার এই ব্রিজ নিয়ে বিতর্কও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। চেনা ব্রিজটি আদতে কোন সময় তৈরি তা নিয়েই চলছে দড়ি টানাটানি। সম্প্রতি এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ দাবি করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনমোহন সিং এর আমলে রেলমন্ত্রী থাকাকালীন চেনা ব্রিজের প্রকল্প অনুমোদন করেছিলেন এবং কাজ শুরু করেছিলেন। সঙ্গে সংসদের রেকর্ড থেকে 2009-10 অর্থবর্ষে রেল বাজেটের সময় তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের কিছু অংশ উল্লেখ করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, 2010-এর রেল বাজেটে নতুন লাইন হিসাবে উদ্ধমপুর শ্রীনগর বারামুল্লার কাজিগুন্ড অনন্তনাগ প্রজেক্টের ঘোষণা করা হয়। এর মধ্যে রিয়াসি জেলার কাউরি এবং বক্কালের মধ্যে চেনা ব্রিজ তৈরি করা হয়। উদ্ধমপুর শ্রীনগর বারমুল্লা লিঙ্কের মধ্যে এই সেতু একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ এক্স হ্যান্ডেলে কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদীকে। সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। কাজিগুন্ড অনন্তনাগ রেল প্রকল্প উদ্বোধনের মঞ্চে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহের দেখা গিয়েছে সেখানে। 26-এ তৃণমূলের শেষ লড়াই, কেন বাংলায় বিজেপিকে দরকার বুঝিয়ে দিলেন সুকান্ত। বিজেপি সাংসদ অভিযোগ করেন, ভোট ব্যাংক মজবুত করতে রাজ্য সরকার যেভাবে অনুপ্রবেশে মদত দিয়েছেন, তার ফলে বাংলা সহ গোটা দেশে জনবিন্যাস বদলে যাচ্ছে। এই প্রসঙ্গে তিনি বোঝাতে চেয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে শাসকের বিরুদ্ধে এই অনুপ্রবেশকেই অন্যতম হাতিয়ার করতে পারে বিজেপি। তৃণমূল শুধুমাত্র প্রশাসনের জেরেই টিকে রয়েছে। 50-60% প্রশাসন নিরপেক্ষ হলে আর মাটিতে খুঁজে পাওয়া যাবে না তৃণমূল কংগ্রেসকে। রাজ্যের শাসক দলকে ঠিক এইভাবেই আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। একই সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন, কেন বাংলায় বিজেপিকে দরকার। এদিনের সাংবাদিক বৈঠকে আরও একবার অপারেশন বাংলা প্রসঙ্গ শোনা যায় সুকান্ত মজুমদারের মুখে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অপারেশন সিঁদুর নিয়ে গায়ে মানে না আপনি মোড়ল কটাক্ষ করেছেন। তার পাল্টা জবাবে সুকান্ত বলেন, কিছু মানুষের ব্যবস্থা করার জন্য অপারেশন সিঁদুরের মতো অপারেশন বাংলা প্রয়োজন। প্রসঙ্গত, ফিরহাদ বলেছিলেন, ভারতের সেনারা যোগ্য জবাব দিয়েছে, এতে নরেন্দ্র মোদীর কোনো কৃতিত্ব নেই, বরং একটা দেশের ভয়ে কাপুরুষের মতো সেনাবাহিনীকে আটকে দিয়েছে, এটা অন্যায়। ভারতের সম্মান রক্ষা করেছে সেনাবাহিনী। কয়েক মাস পরেই বাংলায় বিধানসভা নির্বাচন। তৃণমূলকে সিংহাসনচ্যুত করে ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি।
রাজ্য নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বও যে বাংলার নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, সম্প্রতি বঙ্গ সফরে এসে তা স্পষ্ট করেছেন মোদি এবং শাহ। এবার সুকান্ত বুঝিয়ে দিলেন, সময় থাকতে অনুপ্রবেশ ইস্যুতে শাসকের বিরুদ্ধে সুর আরও চড়াবে বিজেপি। বীরভূম জেলায় কে এসপি হবেন, কে আইসি হবেন তা ঠিক করে দিতেন অনুব্রত মণ্ডল। এমনই বিস্ফোরক দাবি করলেন দিলীপ ঘোষ। তিনি শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, শুধু তাই নয়, এইরকমই আশেপাশের জেলার ক্ষেত্রেও তৃণমূলের ভূমিকা দেখা গিয়েছে। যে পুলিশকে উনি চমকালেন, সেই পুলিশ অনুব্রত মণ্ডলের উইকেট পড়ে যাওয়ার পর সিবিআই এর হাত থেকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে রক্ষা করেছিল। তৃণমূলের ছবিটা এইরকমই, সাধারণ মানুষ সবটাই জেনে গিয়েছে। শনিবার বীরভূমে অনুব্রত মণ্ডল এবং পুলিশ অফিসারের বিতর্কিত ফোন আলাপ ইস্যুতে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর পাশাপাশি দিলীপ ঘোষ বলেন, অপারেশন সিঁদুর নিয়ে যখন শাসক দল তৃণমূল কংগ্রেস ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন জায়গায় মিছিল করছে, তখনই তার দলের এক নেতা এই অপারেশনের সাফল্যটাকে নাটক বলছেন। এরা নিজেরাই ঠিক করতে পারেন না কোন সিদ্ধান্ত ঠিক আর কোনটা ভুল। তৃণমূল দলে এখন বাঁধন আলগা হয়ে গিয়েছে, যে যার বক্তব্য পেশ করছে, কোনো কন্ট্রোল নেই। অনুব্রত মণ্ডল এখন তাই পুলিশকে চমকাচ্ছে। বাংলার জনগণ সব দেখছে, সময় মতো উত্তর দেবে। অনুব্রত মণ্ডল ইস্যুতে এভাবেই শনিবার আগাগোড়ায় সুর চড়ালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষ। তবে দিলীপবাবু সুর চড়ালেও বীরভূমের সাংসদ শতাব্দী রায় দল গোটা বিষয়টি দেখছে এবং দল সমস্ত সিদ্ধান্ত নেবে বলে নৈহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়েছেন তিনি। ভারতে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। 7ই জুন পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,755। কেরল, দিল্লিতে উদ্বেগজনক পরিস্থিতি। বাংলায় ডেঙ্গুর মতোই করোনা তথ্য আড়ালের ভয়ঙ্কর অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দেশে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে নতুন করে 391 জন করোনা সংক্রমিত হয়েছেন। এর ফলে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,755 জন। যদিও শুক্রবার এই সংখ্যা ছিল 498। কেরল, গুজরাট, দিল্লি এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতি সব থেকে উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একদিনে 127 জন আক্রান্ত হয়েছেন কেরলে। গুজরাটে 183টি নতুন সংক্রমণের খবর মিলেছে। দিল্লিতেও সংক্রমণ ঊর্ধ্বমুখী। বাংলায় নতুন করে করোনা আক্রান্ত 58 জন। রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে 622। এর মধ্যে 10 মাসের এক শিশুও রয়েছে। জানা গিয়েছে, শিশুটি সল্টলেকের কাছে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে করোনা নিয়ে তথ্য আড়ালের অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, যেভাবে ডেঙ্গির তথ্য চাপা দেওয়া হয়েছে তেমনভাবেই কোভিড পরিস্থিতিও গোপন করা হচ্ছে। এটা শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা নয়, সাধারণ মানুষের জীবনের প্রতি অবহেলার প্রতিফলন। মেইতেই সংগঠনের এক শীর্ষ নেতা এবং 5 স্বেচ্ছাসেবকের গ্রেপ্তারি ঘিরে ফের উত্তপ্ত মণিপুর। বড়সড় হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কায় 5 জেলায় ইন্টারনেট বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। এদিকে কুকিদের বিন্ধে কেন্দ্রের সঙ্গে স্বাক্ষরিত সংঘর্ষ বিরতি চুক্তির বাতিল করার আর্জি জানালো মেইতেই গোষ্ঠীগুলি। আসলে সদ্যই আরামবাগ টেঙ্গল নামে একটি মেইতেই গোষ্ঠীর এক শীর্ষ নেতা সহ 5 স্বেচ্ছাসেবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হিংসার উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। ওই 5 নেতার গ্রেপ্তারির পর থেকেই মেইতেই সংগঠনগুলি সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক প্রচার চালাচ্ছে বলে অভিযোগ। সেই উস্কানিমূলক প্রচার রুখতেই আসরে নামে প্রশাসন। শনিবার রাত 12:15 থেকে 5টা পর্যন্ত জেলা বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। এদিকে মেইতেই গোষ্ঠীগুলি ইতিমধ্যেই কেন্দ্রের কাছে সংঘর্ষ বিরতি চুক্তি বাতিল করতে চেয়ে দরবার করেছে। তাদের দাবি, মণিপুরের সংঘর্ষের মূলে কুকিরাই। গত ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত সংঘর্ষ বিরতি চুক্তি বাতিল করতে চাওয়ার নেপথ্যে কারণ হিসাবে মেইতেইদের বক্তব্য, কুকি জনজাতির সশস্ত্র গোষ্ঠীগুলি লাগাতার নাশকতা চালাচ্ছে এবং এসও কে ঢাল করে ব্যবহার করছে। কেন্দ্র অবশ্য সরকারিভাবে এ নিয়ে মুখ খোলেনি, তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মণিপুর ফের উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা প্রবল। ছত্তিশগড়ের বিজাপুর জেলার গভীর অরণ্যে জারি থাকা তীব্র মাওবাদী দমন অভিযানে শনিবার আরও 2 সশস্ত্র নক্সালের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত 3 দিনে নিরাপত্তা বাহিনীর হাতে মোট 4 মাওবাদী নিহত হন, যাদের মধ্যে রয়েছেন সংগঠনের 2 শীর্ষস্থানীয় নেতা। নিহতদের মধ্যে অন্যতম হলেন সিপিআই মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর ওরফে গৌতম, যার মাথার দাম ছিল 1 কোটি টাকা। অপরজন ভাস্কর রাও ওরফে মালাই রাপু আদ্দেলু, তেলেঙ্গা এবং ছত্তিশগড় মিলিয়ে যার মাথার দাম ছিল 45 লক্ষ টাকা, যিনি এমকেবি ডিভিশনের সচিব ছিলেন। পাশাপাশি তিনি সংগঠনের স্পেশাল জেনারেল কমিটির সক্রিয় সদস্য ছিলেন। শুক্রবার এনকাউন্টারে ভাস্কর রাওয়ের দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি AK-47 রাইফেল।
বিস্ফোরক এবং বেশ কিছু আগ্নেয়াস্ত্র। অভিযানের প্রথম দিন সুধাকর নিহত হন এবং তার কাছ থেকে একটি স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার করে বাহিনী। শনিবার রাতভর চলা গুলির লড়াইয়ের পর আবারও উদ্ধার হয়েছে ভারী কিছু অস্ত্রশস্ত্র। এখনো পর্যন্ত জঙ্গলের একাধিক অংশে চলছে কম্বিং অপারেশন, ড্রোন, নাইট ভিশন ডিভাইস এবং প্রশিক্ষিত বাহিনী দিয়ে চলছে তল্লাশি। অপারেশন সিঁদুরের 1 মাস পূর্তি আজ, আর সেই দিনেই ভারত আবারও নামলো বড় অ্যাকশনে। সীমান্তে হচ্ছে বড় কিছু, যার খবর পেয়ে ইতিমধ্যেই ততস্থ পাকিস্তান। সিঁদুরের আঘাতে যে এখনো দগদগে তাদের বুকে কি হচ্ছে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে। অপারেশন সিঁদুরের 1 মাস পূর্তির দিনেই শুরু হলো সামরিক মহড়া। আজ থেকে রাজস্থানে শুরু হয়েছে আকাশপথে মহড়া। পাকিস্তানের নাকের ডগায় সীমান্ত ঘেঁষেই রাফাল, সুখোই 30, জাগুয়ার, মিরাজ 200 নিয়ে আকাশে মহড়া চালাবে বায়ুসেনা। ভারত পশ্চিম সীমান্তে অবস্থিত রাজস্থান এই মরু রাজ্য পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সীমান্ত ভাগ করে। এবার এই সীমান্তেই মহড়া হবে। 2 দিন ব্যাপী আকাশপথে মহড়া চলবে বলে জানা গিয়েছে। আজ বিকেল থেকে শুরু হবে মহড়া। ভারতের বায়ুসেনার প্রথম সারির যে যুদ্ধ বিমানগুলি রয়েছে তারা এই মহড়ায় সামিল হবে। সীমান্ত ঘেঁষে উঠবে রাফাল, সুখোই 30 মতো যুদ্ধ বিমান। ইতিমধ্যেই তানোদ আন্তর্জাতিক সীমান্তে নোটাম জারি করা হয়েছে। মহড়া চলাকালীন আকাশপথে অসামরিক বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ভারতের এই মহড়ায় যথেষ্ট ভীত পাকিস্তান। এর আগে গুজরাটে যখন সেনা মহড়া হলো তখন ভয়ে কেঁপে গিয়েছিল পাকিস্তান। আইপিএল এর ফাইনালে দিনেও ভারতের র্যাডারে ধরা পড়েছিল পাকিস্তানের যুদ্ধবিমান JF-17, F-16, IL-78 এর মতো গতিবিধি। মধুচন্দ্রিমায় গিয়ে হয়েছিলেন নিখোঁজ। ইতিমধ্যেই দেহ উদ্ধার হয়েছে স্বামীর, কিন্তু এখনো কোনো খোঁজ মেলেনি হারিয়ে যাওয়া সোনমের। ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে 11 দিন, এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই ইন্দোর থেকে মেঘালয়ে বেড়াতে যাওয়া সোনমের। মেঘালয় পাহাড়ের খাতে জঙ্গল থেকে উদ্ধার হয়েছে রাজা রঘুবংশীর দেহ। নিখোঁজ হওয়ার ঠিক একদিন আগে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে 22শে মে শিলংয়ের একটি হোটেল থেকে চেক আউট করেছেন দম্পতি। এখানেই তাদের শেষবার একসঙ্গে দেখা যায়। তারপরেই পথের পাশে মেলে দম্পতির ভাড়া নেওয়া পরিত্যক্ত স্কুটার এবং অদূরে খাদে রাজার মৃতদেহ। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ, নিখোঁজ সোনমের পরিবার আর পুলিশ আস্থা রাখতে পারছে না। তারা সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। তারা সন্দেহ অপহরণ করা হয়েছে তাদের মেয়েকে। সোনমের ভাই গোবিন্দর আশঙ্কা তার বোনকে বাংলাদেশে পাচার করা হয়ে থাকতে পারে, কারণ অদূরেই বাংলাদেশ বর্ডার। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে 22শে মে সন্ধ্যায় হোটেলের রিসেপশন থেকে সোনম এবং তার স্বামী রাজা বেরিয়ে আসছেন। সূত্রের খবর, তারপর দম্পতি সেখান থেকে 120 কিলোমিটার দূরে শহরায় যান। সেখান থেকে চেরাপুঞ্জি এলাকার মৌলাকায় গ্রামের দিকে রওনা হন। এরপর তাদের গতিবিধি ট্র্যাক করা যায়নি। 2 দিন তাদের খোঁজ না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পুলিশের সাহায্য চায় পরিবার। 24শে মে পূর্ব খাসি পাহাড়ের সোহরারিমে পাওয়া যায় তাদের ভাড়া করা স্কুটারটি। তারপরেও কয়েকদিন পর পাহাড়ের খাদ থেকে উদ্ধার হয় রাজা রঘুবংশীর মৃতদেহ। সেখান থেকে একটি দা এবং তার মোবাইল ফোনটি পাওয়া যায়। এখন প্রশ্ন, কোথায় গেলেন সোনম? আদেও কি বেঁচে আছেন তিনি? থাকলেই বা কোথায়? মেঘালয় বহু মানুষেরই পছন্দের টুরিস্ট ডেস্টিনেশন। বহু দম্পতি আসেন মধুচন্দ্রিমায়, কিন্তু এমন ঘটনা অতীতে ঘটেনি বলেই দাবি করছে প্রশাসন। দ্রুত তদন্তের কাজ এগোচ্ছে বলে দাবি করেছে পুলিশ। তবে আর ধৈর্য রাখতে পারছেন না মধুচন্দ্রিমায় গিয়ে গায়েব হওয়া সোনমের পরিবার। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।